কেন বারবার এই বাধাগ্রস্ত হচ্ছে, কেন বারবার একটা সম্পর্ক গড়ে তুলতে গিয়েও ভেঙে পড়ছে, কি কারণ রয়েছে এর মধ্যে? শুধুমাত্র বলেছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে, ভাই এখনো ফেন্সিং এর কাজ শুরু হয়নি, তাতেই সব রে 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 করে তেড়ে আসছে বাংলাদেশের সরকারিভাবে। সরকারি মুখপাত্র, সরকারি উপদেষ্টা তারা পর্যন্ত তেড়ে আসছে যে না 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 করতে দেবো না, করতে দেবো না। প্রতিদিন আপনাদের নেতারা চিকেন স্নেক নিয়ে হুমকি দেয় প্রতিদিন, আর আপনি চীনে গিয়ে সেই চিকেন স্নেকের পাশাপাশি এলাকায় চাইনিজ কারিগরি ঢুকিয়ে দিচ্ছেন। বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর সেই এনএসএ-কে বিদেশ মন্ত্রী করে দেওয়া হয়েছে। রাজনৈতিক টানাপোড়েন, এইটা কখনোই ঠিক করা সম্ভব নয়। এটা তখনই ঠিক করা সম্ভব যখন বিশ্বাস ফিরে আসবে। অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্স রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে মজবুত না হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। 1971 সাল বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শুরু করে যদি আপনি তার পর দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্কই ছিল। হ্যাঁ, শেখ হাসিনা এসছে, কখনো আওয়ামী লীগ এসছে, কখনো বিএনপি এসছে, কখনো খালেদা জিয়া এসছে, কখনো শেখ হাসিনা এসছে, তাতে কোনো যায় আসেনি। তাতে দুদেশের কূটনৈতিক সম্পর্কেও কোনো রকম বাধা সৃষ্টি হয়নি। অনেক রকম অভিযোগ উঠে এসেছে, বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে, যে আমাদের এই সীমান্তবর্তী এলাকাগুলিতে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে তারা মদদ দিত এবং ফান্ড করত। এই ধরনের বিভিন্ন অভিযোগ ছিল, আছে, থাকবে। কিন্তু কূটনৈতিক সম্পর্কে সেই রকম মোচড় আমরা দেখিনি সেভাবে। তবে গত 2 বছর ধরে 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পর দুদেশের পারস্পরিক সম্পর্ক যে অবনতি ঘটেছে, দুদেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা যেন আর থামার নামই নিচ্ছে না। বারবার সম্পর্ক ভালো হতে গিয়েও আবার ধূপ করে নেমে পড়ছে। কেন হচ্ছে এটা? কি কারণে হচ্ছে? অনেক ভারতীয় বিশ্লেষকরা বলছে এর জন্য নাকি বাংলাদেশই দায়ী। কেন? কারণ সেখানকার যে সমস্ত মৌলবাদী এলিমেন্টস রয়েছে এবং তাদের যে প্রতিনিয়ত মন্তব্য, বক্তব্য, ভারত বিদ্বেষ, যে জ্বালাময়ী ভাষণ, সেইগুলো কিন্তু এই ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ককে কিছুতেই এই সম্পর্কটাকে মজবুত করতে দিচ্ছে না। আর এর পেছনে যে আইএসআই ব্যাক্ট রয়েছে, আইএসআই মদত রয়েছে, সেটা আমি আপনাদের একটি এপিসোডে বুঝিয়ে দিয়েছি। আজ আপনাদের বোঝাবো যে কোন জায়গায় গিয়ে বারবার আটকাচ্ছে এই ভারত বাংলাদেশের একটা মৈত্রী সম্পর্ক। চলুন, ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, কোথায় থমকে ভারত বাংলাদেশ সুসম্পর্ক? এটা একটা প্রশ্ন। আজ আপনাদেরকে এই এপিসোডে এই প্রশ্নের উত্তরই খুঁজে দেবো। পুরো স্টেপ বাই স্টেপ আলোচনা করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি আপনাদেরই, এটা বাংলাদেশি একটি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার, তাদের একটি হেডলাইন, তাদের এই প্রশ্ন ছিল যে কোথায় গিয়ে বারবার আটকাচ্ছে এই মৈত্রী সম্পর্ক। গত 11ই মে তারা এই হেডলাইন করেছিল। জিল্লুর রহমান তিনি লিখছেন, হোয়াই বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস কিপ রিসেটিং উইদাউট সেটলিং। কেন বারবার এই বাধাগ্রস্ত হচ্ছে, কেন বারবার একটা সম্পর্ক গড়ে তুলতে গিয়েও ভেঙে পড়ছে, কি কারণ রয়েছে এর মধ্যে? এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি 3টে পয়েন্ট উল্লেখ করেছেন, একদম 3টে পয়েন্ট উল্লেখ করেছেন। প্রতিটি পয়েন্ট আপনাদের আমি জানাবো, তারপর প্রতিটি পয়েন্ট ধরে ধরে আমি বিশ্লেষণ করব। দেখুন, প্রথমেই বলছে যে হাউ এভার দিস ডাজ নট মিন এভরিথিং ইজ ফাইন বিটুইন দ্য নেবার্স নাও। হ্যাঁ, এই মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা যে সেটা বলা যায় না। At least 3 aspects continues to define their interreaction and political disturbed border issues and questions related to river sharing. প্রথমটা হচ্ছে কি রাজনৈতিক ওঠানামা, রাজনৈতিক টানাপোড়েন। তারপর হচ্ছে কি সীমান্ত ইস্যু, ওটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আরেকটা হচ্ছে রিভারের জলবন্টন,
এই তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই আর্টিকেলটায়। কি বলা হচ্ছে? ফার্স্ট, প্রবলেমস উইথ পলিটিক্যাল ট্রাস্ট কজড বাই পাস্ট কনফারেন্স still persist. The fear of the other country's influence is the main concern for both. এটা বাংলাদেশি মিডিয়া বলছে, আমি বলছি না। আমি আপনাদের গত যে বাংলাদেশ নিয়ে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম আইএসআই ব্যাকড, সেই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে পাকিস্তানিদের ইন্ধনে বাংলাদেশে ভারত বিদ্বেষী এলিমেন্টস গজিয়ে উঠছে, মেটেরিয়াল আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। আর এখানেও সেই একই জিনিস তুলে ধরা হয়েছে, বলছে কি অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্স রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে মজবুত না হতে পারে, তার জন্য একটা অন্য দেশের, ভিন্ন একটি তৃতীয় দেশের ইনফ্লুয়েন্স বিশালভাবে কাজ করছে। ইন পার্টিকুলার দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আওয়ামী লীগ leaders are still in exile in India causes irritation that cannot be easily resolved. The problem surfaces whenever tensions in Bangladesh increases. হ্যাঁ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবং প্রাক্তন মন্ত্রী ভারতে অবস্থান করছে, কিন্তু কোথায় করছে কেউ জানে না, কিন্তু তারা বলছে ভারতে অবস্থান করছে, আর সেখান থেকে একটা টানাপোড়েন রয়েছে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। একটা সেই দল, যেই দল আপনার দেশের স্বাধীনতা এনে দিল। আমি বলছি না শুধু আওয়ামী লীগ এনে দিয়েছে, বিএনপিরও অংশীদার রয়েছে। পরবর্তীতে, যদিও তখন বিএনপি বলে কোনো দল ছিল না স্বাধীনতা আন্দোলনের সময়, মুক্তিযুদ্ধের সময়, পরবর্তী ক্ষেত্রে গিয়ে হয়েছে। কিন্তু আমি একটা স্পষ্ট ভাষায় বলছি, যে দলের জন্য বাংলাদেশ একটা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হলো, আজ সেই দলটাকে যদি আপনারা লাথি মেরে তাড়িয়ে দেন, তাহলে সম্পর্কটা কিভাবে তৈরি হবে? এবং ওই দলের সঙ্গেই, শেখ মুজিবুর রহমানের সঙ্গেই তো ইন্দিরা গান্ধী, রাশিয়া সব একজোটেই তো লড়েছিল এই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। আজ সেই ইতিহাস ভুলে গিয়ে আপনারা চাইছেন ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে হবে, কিভাবে হবে? সেকেন্ড বলছে, বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন রিমেইন unpredictable and sometimes contradictory despite the existence of specific institution. Frictions persist over migration issues, smuggling networks and enforcement practice. When the official narrative speaks of cooperation on security issues, there is more friction as evidenced by public discourse. দেখুন, সীমান্ত সমস্যা একটা বড় সমস্যা, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত, এবং এই সীমান্তে এই সবচেয়ে বড় এলাকা এখনও ফেন্সিং নেই। আর সেই ফেন্সিং করার জন্য পশ্চিমবঙ্গের বিজেপি সরকার উদ্যোগ নেওয়ার পরপরই বাংলাদেশের নাকচ, তাদের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, সরকার থেকে বলা হচ্ছে, প্রাইম মিনিস্টারের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, উপদেষ্টা, তিনি বলছেন যে না, আমরা ভয় পাই না ফেন্সিংকে। আর ভয়ই যখন না পাবেন, তাহলে ফেন্সিংটা আপনারাই বানিয়ে ফেলুন। কেন ভারতকে উদ্যোগ নিতে হচ্ছে এত বছর পরেও? শুধু কি পশ্চিমবঙ্গ, আরও অনেক জায়গায় দেখুন এই প্রশ্নটা ওঠে, অনেকেই করছে। আমি এই ভিডিওটা দেওয়ার পর থেকে অনেকে এই প্রশ্ন শুরু করেছে। তারা বলছে যে দেখুন, 10 বছর তো অসমেই রয়ে গেল বিজেপি সরকার, তাহলে অসমের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এখনও কেন পাকাপাকিভাবে হলো না, কেন হলো না? অনেকে এই প্রশ্ন তুলেছেন। আজই আপনাদের এই প্রশ্নের উত্তর আমি পুরো ব্যাখ্যা করে দিয়ে দেবো। দেখুন, তারপর থার্ড কি বলছে? থার্ড, ওয়াটার ডিস্ট্রিবিউশন প্রবলেমস রিমেইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রাকচারাল ইস্যুস অফ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ। গঙ্গার জল বন্টন নিয়ে তাও একটা চুক্তি রয়েছে, যেটাই 2026-এর 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে, কিন্তু তিস্তা জল বন্টন নিয়ে কোনো রকম চুক্তি নেই, এখনও হয়নি। আচ্ছা, from signing the Ganges agreement of discussion possible solution to the Tista dispute, both sides have failed to overcome problems in this sphere. বলছে এই সময়টায় কিন্তু কোনো দেশই এই সমস্যার সমাধান করতে উদ্যোগ নিতে পারেনি, এগিয়ে আসতে পারেনি। Given the growing climate stress in South Asia, water distribution problems can soon be a bigger pressure on the relationship. আর এটাই, এই জলবন্টন সমস্যাটাই কিন্তু সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ভারত বাংলাদেশের একটি সুসম্পর্কের মাঝে। 3টে বিষয় আপনাদের দেখালাম, এবার চলুন প্রতিটা ধরে ধরে বিশ্লেষণ করা যায়। প্রথমত আপনাদের বলেই দিলাম, এই জায়গায়
যেটা বলছে কূটনৈতিকভাবে যে কিছু পলিটিক্যাল ডিস্ট্রাস্ট রয়েছে, অবিশ্বাস, মানে রাজনৈতিকভাবে রাজনৈতিক টানাপোড়েন। এইটা কখনোই ঠিক করা সম্ভব নয়। এটা তখনই ঠিক করা সম্ভব যখন বিশ্বাস ফিরে আসবে, যখন বাংলাদেশের সরকার বলুন, বিরোধী দলে থাকা বলুন, প্রায় প্রতিটা মানুষ এই ধরনের আলটপকা কথাবার্তা বলবেন না, ভারত বিদ্বেষী কোনো মন্তব্য করবেন না। আর তাতে করে কি হয়, দুই দেশের মধ্যে একটা বিশ্বাস ফিরে আসে। সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস দরকার, না হলে এটা হবে না। এবার আপনাদের আসি বর্ডার ইস্যু, সীমান্ত সমস্যা। আরে সীমান্ত সমস্যা বাংলাদেশই জিইয়ে রেখেছে। আপনাদের ডেলি স্টারই বলছে তারাই নাকি রেগে মেগে যায় যখন আমরা বলি ফেন্সিং করব, তারাই রেগে মেগে যায়। এই পশ্চিমবঙ্গের অবস্থায় দেখুন না, যখন বললো ৪৫ দিনের মধ্যে ৬০০ একর ওই যে সীমান্ত এলাকাতে রয়েছে, সেখানে গত সরকার, পশ্চিমবঙ্গের গত সরকার, তারা নাকি জমি দিতে চায়নি, কিন্তু বিজেপি সরকারে আসার পর তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ৪৫ দিনের মধ্যে জমি বিএসএফকে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তারপর শুরু হয়ে যাবে ফেন্সিংয়ের কাজও। সেখানেই রে রে করে এসছে বাংলাদেশিরা। এক একজনের বক্তব্য আমি গত এপিসোডেই আপনাদের শুনিয়েছি যে তারা কিছুতেই চায় না যে ফেন্সিং হোক। আর সেম কেস অসমেও, অসমেও সেম কেস দ্য ফেডারেল করছে। হোয়াই আসাম বাংলাদেশ বর্ডার রিমেইনস আনসিল্ড ইভেন আফটার 10 years অফ বিজেপি গভর্নমেন্ট। বিজেপি সরকার 10 বছর অসমে রাজত্ব করার পরেও কেন এখনও অসম বাংলাদেশ সীমান্ত এখনও আনসিল্ড রয়েছে অনেক জায়গায়? কেন রয়েছে? এটাই আপনাদের প্রশ্ন ছিল। দেখুন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের দিচ্ছি। এর জন্যও কিন্তু দায়ী বাংলাদেশ কর্তৃপক্ষ। কেন বলছি? দেখুন, প্রথমে বলছে অসম বাংলাদেশ সীমান্তে 3টি প্রধান সেক্টর রয়েছে। কি কি? একটা হচ্ছে ধুবড়ি কুড়িগ্রাম সেক্টর। এই সেক্টরের দৈর্ঘ্য হচ্ছে 134 মিটার। এর বড় একটি অংশ নদীমাতৃক এবং চরাঞ্চল। আরেকটি সেক্টর রয়েছে কাছাড় সিলেট সেক্টর। এই সেক্টরের দৈর্ঘ্য হচ্ছে 33.6 কিলোমিটার। অন্যদিকে শ্রীভূমি সিলেট মৌলভীবাজার সেক্টর, যেটি আগে করিমগঞ্জ ছিল শ্রীভূমি, এই সেক্টরের দৈর্ঘ্য হচ্ছে 95.4 কিলোমিটার। বোঝা গেল? এবার আপনাদের ভেঙে ভেঙে বলি। নদীমাতৃক সীমান্ত ও প্রযুক্তিগত ব্যবস্থা যেটা রয়েছে CIBMS এবং বোল্ট QIT, ভৌগোলিক কারণে যেসব স্থানে প্রথাগত কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেখানে ভারত সরকার আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করেছে। কিরকম? প্রথমেই হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে শর্টে বলা হয় CIBMS। কি বলছে? ধুবড়ি সেক্টরের নদীপথে ও দুর্গম চরাঞ্চলে নজরদারির জন্য এই সমন্বিত ব্যবস্থা চালু করা হয়েছে। এতে সেন্সর, থার্মাল ক্যামেরা এবং আধুনিক র্যাডার ব্যবহার করা হয়। দেখুন এই এলাকাটি ভালো করে দেখুন, এই এলাকাটি এটা হচ্ছে কুশিয়ারি নদী। বর্ডার ইলেকট্রনিক্যালি ডমিনেটেড QRT ইন্টারসেপশন টেকনিক। কি বলছে? ব্রহ্মপুত্র নদের অববাহিকায় এই প্রযুক্তির মাধ্যমে সীমান্তকে ইলেকট্রনিক নজরদারির আওতায় আনা হয়েছে। এটি বিএসএফ এর কুইক রেসপন্স টিম মানে QRT যে কোনো অনুপ্রবেশের তাৎক্ষণিক তথ্য প্রদান করে। প্রথমে দেখালাম যে থার্মাল ক্যামেরা এবং আধুনিক র্যাডারের মাধ্যমে ওই যে সীমান্তটা যেখানে শিল্পতা আছে, ধরুন এই কুশিয়ারি নদী আমি ধরলাম, এই নদীর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সীমানা, তাই তো? এখানে আপনি কিভাবে ফেন্সিং করবেন? সম্ভব নয়। তাই এই সমস্ত জায়গায় তারা কি সিস্টেম করেছে? থার্মাল ক্যামেরার মাধ্যমে, যাতে কোনো মানুষ এপার থেকে এপারে না আসতে পারে, যাতে কোনো মানুষ এপার থেকে ওপারে যেতে না পারে, সেই জন্য থার্মাল ক্যামেরা ব্যবহার করা হয়। একই সঙ্গে আধুনিক র্যাডার ব্যবহার করা হয় সঙ্গে সঙ্গে চিহ্নিত করে নেওয়ার জন্য। আর কি করা হয়? অনুপ্রবেশ আটকাতে ইলেকট্রনিক্স নজরদারি চালানো হয়। বিশেষ করে এই প্রযুক্তির মাধ্যমে যে বিএসএফ এর QRT রয়েছে তাদেরকে অগ্রিম তথ্য দিয়ে দেয় যে এই জায়গায় এই ধরনের কিছু মুভমেন্ট হতে চলেছে। এবার আপনাদের দেখাই কুশিয়ারি নদীর যে সমস্যাটা, সবচেয়ে বড় যে এলাকাটা, 4.34 কিলোমিটারের অমীমাংসিত ছিদ্র, যেটা এখনো পর্যন্ত কোনো রকম ফেন্সিং করা যায়নি 10 বছর হয়ে যাওয়ার পরেও। কেন করা যায়নি? তার কারণ বলছে পুরো সীমান্ত সিল করার পথে সবচেয়ে বড় আইনি এবং কারিগরি বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীভূমি জেলার একটি নির্দিষ্ট অংশ। এর জন্য কাকে আপনি দায়ী করবেন? বলছে অমীমাংসিত এলাকা কুশিয়ারা নদীর পার ঘেঁষে প্রায় 4.35 কিলোমিটারের অংশে কোনো বেড়া নেই।
কেন? এটা হচ্ছে জিরো লাইন বিতর্ক। এখানে আন্তর্জাতিক জিরো লাইন কুশিয়ারা নদীর মাঝখান দিয়ে যাওয়ায় সাধারণ নিয়ম 150 গজ দূরত্বে বজায় রেখে বেড়া দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। কি করে দেবেন? নদীর পাড়ে আপনি বেড়া দিতে পারেন, মানে ফেন্সিংয়ের কাজ করতে পারবেন, কাঁটাতার লাগাতে পারবেন? হয়তো নদীর জল যখন উপচে পড়বে তখন, বুঝতে পারছেন? তাই বিজেপি আপত্তিও রয়েছে। তাও ভারত জানিয়েছিল যে আমরা আরও কিছুটা পিছিয়ে এসে ফেন্সিংয়ের কাজ করব, মানে নদীর থেকে আরও কিছুটা পিছিয়ে এসে আমরা ফেন্সিংয়ের কাজ করব এবং লম্বা পাঁচিল গড়ে দেবো। কিন্তু বিজেপি তাদের আপত্তি জানিয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড কি বলছে? ভারত এখানে একটি শক্তিশালী সুরক্ষা প্রাচীর বা গার্ড ওয়াল নির্মাণের উদ্যোগ নিলেও বর্ডার গার্ড বাংলাদেশ তাতে বাধা দিয়েছে। তাদের দাবি এই দেওয়াল নদীর অস্বাভাবিক স্রোত ব্যাহত করবে এবং বর্ষায় ভয়াবহ বন্যা ও নদী ভাঙন সৃষ্টি করবে। ঠিক এই জায়গাটা ম্যাপের, ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের ম্যাপ আর এটা হচ্ছে অসমের ম্যাপ। ঠিক এই জায়গাটা করেই সমস্যাটা রয়েছে। প্রায় কত? 4.35 কিলোমিটার, অনেকটাই, প্রায় 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার। কিন্তু ওই 5 কিলোমিটার বলছে গার্ডওয়াল যদি দিয়ে দেয় বিজেপির দাবি, তাহলে কি হবে? বর্ষাকালে যখন নদী উপচে পড়বে তখন নাকি বাংলাদেশে বন্যা হয়ে যাবে, এটা তাদের একটা আশঙ্কা। আর সেই কারণে সেই গার্ডওয়াল তারা এখনও করতে দিচ্ছে না। আর কি দীর্ঘসূত্রতা 2000 একই রকমভাবে পশ্চিমবঙ্গে দেখুন, শুধুমাত্র বলেছে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে ভাই, এখনও ফেন্সিংয়ের কাজ শুরু হয়নি, তাতেই সব রে 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 করে তেরে আসছে বাংলাদেশের সরকারিভাবে। সরকারি মুখপাত্র, সরকারি উপদেষ্টা তারা পর্যন্ত তেরে আসছে যে না 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 করতে দেবো না, করতে দেবো না। আর এখানে তো তারা বাধা দেবেই, এটাই স্বাভাবিক। কি বলছে? 2009 সালে ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন এনবিসিসি এই কাজ শুরু করলেও 17 বছর ধরে এই 4.35 কিমি এলাকা এখনও অরক্ষিত। এর দায় গত 10 বছরে অসমের বিজেপি সরকারের ওপর আপনি চাপাতে পারেন না। তার কারণ দীর্ঘ 17 বছর ধরে এই ডিসপুট রয়ে গেছে। এবার আসুন নদীর জলবন্টন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। গঙ্গা জলচুক্তি তো চলছে, গঙ্গা জলবন্টন চুক্তি চলছে, 2026-এর 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে। তার আগেই ইতিমধ্যে মাপামাপির কাজ শুরু হয়েছে নতুন করে চুক্তির জন্য। সেই নিয়ে আপনাদের একটা পুরো বিস্তারিত এপিসোড দিয়ে আমি দিয়েছি। আর তিস্তা নিয়েও একাধিকবার আমি কথা বলেছি। কিন্তু তিস্তা নিয়ে এখন সবচেয়ে বড় আপডেট কি? সবচেয়ে বড় আপডেট খলিলুর রহমান, উনি কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত কাছের লোক, ঘনিষ্ঠ লোক। দুজনে একসঙ্গে আমেরিকায় থাকতেন, বিভিন্ন বিদেশে ঘুরে বেড়াতেন। বাংলাদেশে তিনি কতদিন থেকেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি চলে এসেছিলেন এনএসএ হয়ে। আর আজ বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর সেই এনএসএকে বিদেশমন্ত্রী করে দেওয়া হয়েছে। তাহলে এখানে তো বোঝার কোনো অবকাশ থাকে না, বুঝতে পারছেন? সেই সম্পর্কটা ভালো হবে কি করে? দেখুন, বিডি টুডে করেছে, বলছে তিস্তা সংকট সমাধানে ভারতের অপেক্ষায় বসে থাকতে পারি না। কে বলছে? বিদেশমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের খলিলুর রহমান। তিস্তা কোথা দিয়ে বয়? ভারত দিয়ে বয়। ভারত থেকে জল যায় বাংলাদেশে, নদীটা ওই রূপরেখা দিয়ে যায়, ওই গতিপথটা হচ্ছে ওইটাই। কিন্তু খলিলুর রহমানের বক্তব্য ভারতের জন্য আমরা ওয়েট করব না। তাহলে কার জন্য করবি? বলছে আমরা চীনের সঙ্গে সব কিছু করে দেবো। আরে তিস্তা কি চীনের নদী নাকি? যাই হোক, বক্তব্যটা একটু খোলসা করা যাক। কি বলছে? তিস্তা চুক্তি জলবন্টন এবং তিস্তা মহাপরিকল্পনা দুটো কিন্তু আলাদা বিষয়। প্রথমেই বলে রাখি, আপনি তিস্তা মহাপরিকল্পনা চীনের সঙ্গে করতেই পারেন, কিন্তু জলবন্টন তো হবে না মশাই, পসিবলই নয়। বলছে এই দুটি ভিন্ন বিষয় নিয়ে বর্তমানে বাংলাদেশ ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও অগ্রগতি হয়েছে। হ্যাঁ, জলবন্টন নিয়েও নাকি হয়েছে। যাই হোক, ভারতের সাথে দীর্ঘ 14 বছর ধরে তিস্তা জলবন্টন চুক্তি ঝুলে থাকায় বাংলাদেশ এখন চীনের সহায়তায় তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। খলিলুর রহমান চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি নাকি তিস্তা মহাপরিকল্পনার পুরো প্ল্যান কষে চলে এসছেন। তিনি বলেছেন যে আমরা ভারতের অপেক্ষায় থাকবো না, এবার চীনকে দিয়েই আমরা সব কিছু করিয়ে নেব। গল্পটা কি? বলছে বেজিং সফর ও আনুষ্ঠানিক সহায়তা।
সালের মে মাসে প্রথম সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফর করেন। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছে। দুই দেশ তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে একমত হয়েছে। আরে আপনাদের ওই বিচ্ছিন্ন এলিমেন্টস, যাদেরকে আপনার চুনোপুটি বলেন, যাদেরকে গুরুত্ব দিতে বারণ করেন, তারা প্রতিদিন এসে ভারত বিদ্বেষী বক্তব্য রাখছে। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। সাধারণ বাংলাদেশবাসীর কথা মতন তাদেরকে আমি গুরুত্ব দিলাম না, ওই চুনোপুটিদের আমি গুরুত্ব দিলাম না। কিন্তু দেখুন খলিলুর রহমান, যিনি সবার প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই বলেছিলেন ঢাকা কিন্তু ব্যবস্থা নেবে, পুশ ইন যদি করে দাও, বুঝতে পারছেন? সেই খলিলুর রহমান যে বরাবর ভারত বিরুদ্ধে কথা বলে এসছে, আবার সে বলছে যে আমরা ভারতের অপেক্ষায় বসে থাকবো না, চীনের সঙ্গে মহাপরিকল্পনা করে দেবো তিস্তার। বুঝতে পারছেন? তারা যদি এরকম ব্যবহার করে তাহলে সম্পর্ক কি করে গড়ে উঠবে? কি বলছে দেখুন, বলছে কৌশলগত অংশীদারিত্ব আর পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কৌশলগত অংশীদারিত্ব নাকি চীনের সঙ্গে করবে। কি করতে? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তার জন্য কি হবে? চীনের কারিগররা আসবে কাজ করতে, ওই বাঁধ টাজ তৈরি করা হবে। আর কি করা হবে? একটু নদীর খোঁড়া হবে, খনন কাজ হবে, যাতে পলি মাটিগুলো উপরে তুলে দেওয়া যায়, আর একটু যাতে ডিপ হয় নদী, তাহলে খুব সুন্দরভাবে ভারতের জল বাংলাদেশে চলে আসবে। এই সমস্ত পরিকল্পনা রয়েছে এর মধ্যে। আর এইগুলো করার জন্য চীন প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করবে বাংলাদেশকে। এটাই হচ্ছে মূল। 2 নম্বরে দেখুন চুক্তির মূল বিষয়গুলো কি কাজ হবে এর আন্ডারে। ভারতকে বাদ দিয়ে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে তার প্রধান দিকগুলো কি? প্রথমেই হচ্ছে নদী খনন ও গভীরতা বৃদ্ধি। ওই প্রথমেই যেটা বললাম, 102 কিলোমিটার এলাকা জুড়ে নদী খনন করা হবে যাতে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যায়, মানে জল, এবং বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ যাতে সম্ভব হয়। মানে নদী যদি ডিপ হয়ে যায়, বেশি গভীর করে দেওয়া যায়, তাহলে যত বেশি জল হোক সেটা নদীর মধ্যেই থাকবে, উপচে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, বর্ষায় বন্যা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এটা একটা ভালো কাজ। আচ্ছা, অন্যদিকে বাঁধ ও রাস্তা নির্মাণ। নদীর 2 পাশে প্রায় 203 কিলোমিটার স্থায়ী বাঁধ এবং আধুনিক সড়ক নির্মাণ করা হবে যাতে জল উপচে পড়লেও কোনো রকম ভাঙনের সৃষ্টি না হয়। ভালো উদ্যোগ। অন্যদিকে জলাধার নির্মাণ, বিশাল আয়তনের জলাধার তৈরি করা হবে যাতে ভারতের কাছ থেকে জল না পেলেও শুষ্ক মৌসুমে কৃষিকাজে শেষ করা যায়। মানে যে বর্ষাকালে যে জল আসছে তিস্তা নদী মারফত, সেই জলটাকে বিভিন্ন বিশাল আয়তনের জলাধার তৈরি করে সেই জায়গায় মজুত করে রাখা হবে এবং পরবর্তীতে গরমকালে যখন জলের প্রয়োজন হবে তখন সেখান থেকে জল রিলিজ করা হবে, এমনও পরিকল্পনা রয়েছে। আর কি রয়েছে? উপগ্রহ শহর, স্যাটেলাইট সিটি। নদীর তীরে শিল্প কারখানা, অর্থনৈতিক অঞ্চল এবং পরিকল্পিত বসতি বা উপগ্রহ শহর গড়ে তোলা হবে। এতে কি হবে? এতে নদীর স্থায়িত্ব বজায় থাকবে, হুটহাট করে এদিক ওদিক হয়ে যাবেন, এবং সাধারণ মানুষ যদি নদীর আশপাশে বসবাস করে, কলকারখানা যদি হয়ে থাকে, তাহলে তাদেরও মধ্যে একটা আধিপত্য থাকবে। আচ্ছা, তারপর অর্থায়ন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $1 বিলিয়ন। বাংলাদেশ ইতিমধ্যেই চীনের কাছে বড় অঙ্কের ঋণের আবেদন করেছে। আচ্ছা, তারপর দেখুন ভারতের উদ্বেগ কোথায়। আমি এত কথা কেন বলছি তার কারণ হচ্ছে এই যে আপনি গল্পটা করলেন খলিলুর রহমান সরকারিভাবে, আমি চুনোপুটিদের গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সরকারিভাবে আপনারা যে ব্যবস্থা করছেন তাতে করে ভারতের সঙ্গে সম্পর্ক কি করে ভালো হবে? প্রতিদিন আপনাদের নেতারা চিকেন স্নেক নিয়ে হুমকি দেয় প্রতিদিন, আর আপনি চীনে গিয়ে সেই চিকেন স্নেকের পাশাপাশি এলাকায় চাইনিজ কারিগরি ঢুকিয়ে দিচ্ছেন, চাইনিজ অর্থ ঢুকিয়ে দিচ্ছেন। ভাবুন, আমাদের তো এবার সজাগ থাকতে হবে মশাই, তাই না? আর এই একসঙ্গে সজাগ থাকা আর আপনার সঙ্গে হ্যান্ডশেক করা, দুটো তো একসঙ্গে হয় না। ওই সার্জি সালাম বলছিলেন না যে দুটো একসঙ্গে হয় না, নাহিদ ইসলামরা বলছিলেন না দুটো একসঙ্গে হয় না, আমিও বলছি দুটো একসঙ্গে হয় না। কি বলছে? বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ শিলিগুড়ি করিডর।
তিস্তা প্রকল্প এলাকাটি ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে। সেখানে চীনা প্রকৌশলী ও যন্ত্রপাতির উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করছে নয়াদিল্লি। স্বাভাবিক, স্বাভাবিক, এর মধ্যে কোনো অপরাধ নেই এরকম ভাবনাটায়। আচ্ছা, তারপর বিকল্প প্রস্তাব। 2024 সালে ভারত নিজেই এই মহাপরিকল্পনায় অর্থায়নের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সরকার চীনের প্রস্তাবকে বেশি গুরুত্ব দেয়, ভারতকে আর গুরুত্বই দেয় না। ভাবে হয়তো ভারত শেখ হাসিনার দেশ। নদী হচ্ছে ভারতের, নদী ভারতের, অথচ তারা পরিকল্পনা করছে, চুক্তি করছে চীনের সঙ্গে, অথচ তারা বলছে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। কি করে হয় ভাই, কি করে হয়? আশা করি বোঝাতে পারলাম যে 3টে পয়েন্ট আমি প্রথমেই আপনাদের আলোচনা করলাম। প্রথমত হচ্ছে ওই রাজনৈতিক অবিশ্বাস, রাজনৈতিক টানাপোড়েন, সেটা এই মুহূর্তে ঠিকঠাক হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর সীমান্ত ইস্যু, সীমান্ত সমস্যা, সেখানেও কিন্তু অনেক দোলাচল রয়েছে। আর জলবন্টন নিয়েও কিন্তু বাংলাদেশি এখন দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে। তাদের মধ্যেই এখন প্রশ্ন জাকিয়ে বসেছে যে কি করব, চীনের দিকে ঝুঁকবো না ভারতের দিকে ঝুঁকবো। তারাই এখন নিজেরা ডিসিশন নিতে পারছে না। অথচ খলিলুর রহমান চীন সফর করে এসে বলেছেন ভারতকে উপেক্ষা করেই আমরা তিস্তা মহাপরিকল্পনা চুক্তি করে ফেলেছি, আগামী দিনে হয়ে যাবে। দেখা যাক কোথায় কি হয়। আর এইভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক হয় কি না আদেও, সেদিকেও আমাদের নজর অবশ্যই থাকবে। যদি এই ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।